আন্দোলন, উত্তেজনা আর অস্থিরতার মধ্যে অবশেষে পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট। ২১ দিন পিছিয়ে রাকসু ভোট হবে ১৬ অক্টোবর। কারণ হিসেবে নির্বাচন কমিশন বলছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং নির্বাচনে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে না পারাকে। এই সিদ্ধান্তকে ছাত্রদল সহ ৬টি প্যানেল স্বাগত জানালো। অসন্তোষ জানিয়ে ছাত্র শিবির বলছে, একটি দলের স্বার্থকে প্রাধান্য দিতেই নির্বাচন পিছিয়েছে কমিশন। পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এমন পরিস্থিতির মধ্যেই দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদল সহ ৬টি প্যানেল। যদিও এই দাবির বিরোধিতা করে আসছিল ছাত্র শিবির। সংকট সমাধানে সোমবার বিকেলে জরুরি সভায় বসে রাকসু নির্বাচন কমিশন। বৈঠক চলাকালীন রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল, স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সভায় সিদ্ধান্ত হয় ২৫শে সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর হবে রাকসু নির্বাচনের ভোট। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে ২৫ তারিখের নির্বাচনটি আরও পিছিয়ে দিয়ে ১৬ অক্টোবর এটাকে শিফট করতে। নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল, বামজোট, ছাত্র অধিকার সহ স্বতন্ত্র প্রার্থীরা। আমাদের নির্বাচন কমিশন এই দাবি মেনে নিয়েছে এবং তারা ১৬ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। নির্বাচন ২৫ তারিখ পিছিয়ে যেন কিছু দুর্গাপূজার পরে নেওয়া হয়, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী স্বাগত জানিয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন। সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। পরে কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ডিবিসি নিউজ ডেস্ক। ইসির নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ ৬টি রাজনৈতিক দল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক না দিলে মানবে না তার দল। বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এবারে নির্বাচনে বুলেট নয়, ব্যালটের বিপ্লব হবে, যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। এনসিপি ১৫০ আসনে জয়ী হবে উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির আসন ১০০-র নিচে নেমে যাবে। নিবন্ধনের জন্য আবেদন করার শুরু থেকে এনসিপি বলে আসছিল তারা শাপলা প্রতীক চায়। যদিও ইসি জানিয়েছিল এই প্রতীক নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতীক নিয়ে ইসির সাথে দফায় দফায় বৈঠক করে এনসিপি। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল ইসিতে গিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে। এরপর যায় এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় তারা দলের প্রতীকের বিষয়ে তাদের অবস্থান জানান। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি। বেশ কয়েকটি রাজনৈতিক দল শীঘ্রই এনসিপির ব্যানারে আসছে বলেও জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। এদিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের সই হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্য বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে বিএনপিকে সরানো। এমন অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন বানচাল করতেই নানা পদ্ধতির কথা বলছে কিছু দল।
আপনাদের জন্য যদি ষড়যন্ত্র করে। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রাখার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এজন্য সামনে আনা হচ্ছে নানা পদ্ধতি। ইন্টারিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সরকারের উপদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপি, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। তিনি আরো বলেন, সবার আগে দরকার ছিল আওয়ামী লীগের বিচার, তা না করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিচার আড়াল করতেই প্রচেষ্টা কিনা সেই প্রশ্নও তোলেন রিজভী। এই ডামাডোলের মধ্যে তাদের যে ঘটনাগুলো তো আড়াল হয়ে যাচ্ছে, এবং এই আড়াল করার জন্যই নানাবিধ প্রচেষ্টা চলছে কিনা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি ছিল আওয়ামী লীগ সরকার উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষীকে জেরার সময় এ কথা বলেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ সময় এই মামলার 48তম সাক্ষী আলী আহসান জুনায়েদ জবাব দেন, বলেন আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না। এছাড়া হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপের নির্দেশ দিয়ে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ এবং ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আন্দোলনকারীদের দমাতে কি ব্যবস্থা নিয়েছেন তা জানান শেখ হাসিনা। রাষ্ট্রপক্ষের 49তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জুলাই যোদ্ধা ও শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনা ইনু ফোনালাপ প্রসঙ্গ। শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোনালাপ, যে ফোনালাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন। সেই ভিডিওর ফরেনসিক করে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরেনসিক রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে স্টুডেন্টদের লোকেশনটা যাতে নির্ধারণ করা হয় এবং তাদের উপর লিথাল ওয়েপন ইউজ করা হয় এবং যাকে পাবে তাকে যাতে মেরে ফেলে, এই ধরনের কথা সে বলেছে। সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়, আসামি পক্ষের এমন অভিযোগ অস্বীকার করেন রাষ্ট্রপক্ষের 48তম সাক্ষী। আন্দোলনটা তারা করেছিলেন, সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন, এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আলোচিত এই মামলায় ঘটনার সাক্ষ্য শেষ হয়েছে। জব্দ তালিকা ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের পর শুরু হবে আইনি যুক্তিতর্ক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় চালু হচ্ছে পাকিস্তানি পোশাকের শোরুম, আর শিগগিরই শুরু হবে ঢাকা করাচি বিমান চলাচলও। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য বাড়াতেই এই তোড়জোড়। দেশটির শীর্ষ বাণিজ্য সংগঠনের সভাপতি জানালেন, বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী তারা, তবে সেক্ষেত্রে বড় বাধা কর কাঠামো। পাকিস্তানি ব্যবসায়ীরা জানান, রাজনীতিকদের মধ্যে দ্বিধা থাকলেও ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়াই উপযুক্ত মনে করেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী। পাকিস্তানের সঙ্গে বৈরিতা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই, তার প্রভাব আছে বাণিজ্যেও। দেশটিতে বাংলাদেশের বাণিজ্য খুবই সামান্য, বিপরীতে পাকিস্তানি পোশাক, ইলেকট্রনিক্স সহ বেশ কিছু পণ্যের চাহিদা থাকার প্রমাণ মেলে আমদানি রপ্তানির তথ্যে। 2023 সালে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি $65 কোটি, যার বিপরীতে বাংলাদেশের রপ্তানি মাত্র $6 কোটি। পাকিস্তানি ব্যবসায়ীরা বলছেন, এ বাণিজ্য কয়েক গুণ বাড়ানো সম্ভব। আমরা ভোজ্য তেল, বাসমতি চাল, ঘি এসব রপ্তানি করতে চাই, কিন্তু এসব পণ্যের শুল্ক অনেক চড়া। ভারতীয় এসব পণ্যের শুল্ক আমাদের চেয়ে কম। আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। রাজনৈতিক বৈরিতায় বাংলাদেশ থেকে সরাসরি বাণিজ্যের অবকাঠামো গড়ে না ওঠায় পাকিস্তানের বাজার বাংলাদেশের জন্য জনপ্রিয় হয়নি। তবে ঠিকই বাংলাদেশি পণ্যের কদর আছে দেশটিতে, যা রপ্তানি হয় তৃতীয় একটি দেশের মোরকে।
পাকিস্তানে বাংলাদেশি পাটের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু রপ্তানি অবকাঠামোর দুর্বলতায় এখন তা ভারত থেকে বেশি আমদানি হচ্ছে। বাণিজ্যিক যোগাযোগ সহজ হলে উভয় দেশই লাভবান হবে। ব্যবসায়ীরা জানালেন শিগগিরই বাণিজ্যের এ বাধা দূর হবে, চালু হবে ঢাকা করাচি উড়োজাহাজও। তবে ৭১-এর ক্ষত রেখে বাণিজ্যিক সম্পর্ক কতটা এগোবে তা নিয়ে শঙ্কা আছে। পাকিস্তানের সব জনপ্রিয় ব্র্যান্ড আগামী ২ মাসের মধ্যে ঢাকায় শোরুম চালু করবে। ঢাকা করাচি বিমান চলাচলও শুরু হবে। ৭১-এর বিষয়টি যদিও রাজনৈতিক, তবুও পাকিস্তানের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বাংলাদেশের মানুষের আবেগকে সম্মান করে এবং এর সমাধান হওয়া দরকার। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের সঙ্গে বৈধ পথে বাণিজ্য বাড়লে তাতে রাজস্ব বাড়বে। পোশাক সেটা ইনফর্মালি আসছে পাকিস্তান থেকে, যেটার জন্য আসলে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। তো সেটা যদি ফর্মালাইজ করা যায় তাহলে সেক্ষেত্রে আসলে ফর্মাল যে এক্সপোর্ট ফ্রম পাকিস্তান টু বাংলাদেশ সেটা কিন্তু বেড়ে যাবে, যেহেতু বাণিজ্যিক ভারসাম্যটা পাকিস্তানের পক্ষে। সুতরাং এই জায়গাতে বাংলাদেশে একটা কৌশলগত পরিকল্পনা করা দরকার। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বৈরিতা থাকার পরও বাণিজ্যিক সুসম্পর্ক থাকার অনেক নজির আছে বর্তমান বিশ্বে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য তার একটা বড় উদাহরণ। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসব ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার পূজা হবে উৎসব মুখর। সকাল নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পূজার সময় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে উদযাপন কমিটি ৭ জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে। এছাড়া আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এখানে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে, এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং ২৪ তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে। দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১,৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে ১ ভরি সোনার দাম হয়েছে ১,৯১,১৯৬ টাকা। সোমবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মঙ্গলবার নতুন দাম কার্যকর হবে। বাজুস জানায়, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১,৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৯১,১৯৬ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনায় ১,৭৯৬ টাকা বাড়িয়ে ১,৮২,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ১ ভরি সোনায় ১,৫৪০ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৫৬,৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১,৩১৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,২৯,৭৯৭ টাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৭ মাস পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। এতে ১ শিক্ষার্থীকে ১ বছরের জন্য এবং ৪ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৩২ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। রবিবার ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চিঠি হাতে পৌঁছালে বিষয়টি প্রকাশ পায়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে হামলাকারীদের পক্ষ নেয় অভিযোগ উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করা হয়। তদন্তের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেল ১৪ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। বিসিবির পরিচালনা পর্ষদের সভা একটু আগে শেষ হয়েছে এবং সভা শেষে গণমাধ্যমে কথা বলছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। গভর্নমেন্ট ইজ আ পার্টি, ইজ আ মেজর পার্টি। তো গভর্নমেন্ট এটা আমাদের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আরশাদুর রৌফ স্যার উনি এটা একটি অ্যাপিল করেন ইনস্ট্যান্টলি। সেই অ্যাপিলটা করে উনি আবার স্থগিতাদেশ নেন এই হাইকোর্টের আদেশের উপরে। এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারেজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাওয়েভার এটা ২৮ তারিখে আবার শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। ২৮ তারিখে ওই চেম্বার জাজ আদালতেই শুনানি হবে। তো এটা হলো আপডেট অ্যাবাউট আজকে যে কেসের ব্যাপারে হয়েছে।
কাউন্সিলের লিস্টটা ভোটারের লিস্টটা যেটা সো আজকে আপনারা সবাই জানেন যে আজকে লাস্ট ডেট ছিল, ডেডলাইন ছিল আজকে সন্ধ্যা 6টার সময় সব কাউন্সিলর নমিনেশন ফর্মগুলো সাবমিট করা ডেডলাইন দেওয়া ছিল। তো এখানে আর আমাদের বোর্ড মিটিং শিডিউল ছিল 6:30 থেকে। 6:30 থেকে আসলে আমাদের এটাকে 9টা পর্যন্ত এক্সটেন্ড ডিলে করতে হয়েছে বিকজ অফ দ্য আনসার্টেনিটি ক্রিয়েটেড বাই দ্য লিটিগেশন। এই যে মামলা হয়েছে সেটার আবার এটাকে নিয়ে অ্যাপিল করা হলো, সেটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে আমরা কোঅর্ডিনেট করে সেখান থেকে সরি না মিটিংটা তো আমাদের শুরু হয়েছে 9টার সময়, সেটা হওয়ার কথা ছিল 4:30। না, আমি অন্যটার ব্যাপারে কিছু ওইটা পরে আবার আসছে, উনি লেটস ব্রিফ তারপরে কোশ্চেন নিব। যে আমাদের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং এ 6:30 জায়গায় 9টায় কেন করা হলো, এই দেরিটা যে করা হলো এটার জন্য বোর্ডের সব সদস্য আপনাদের কাছে আমাদের মাধ্যমে ক্ষমা চেয়ে বলেছে ফর দ্য ইনকনভিনিয়েন্স, বাট এটা করা হয়েছে, এটা হয়েছে বিকজ মাঝখানে আসলে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কোঅর্ডিনেট করে একটি লয়ার সার্টিফিকেট যেটা অ্যাডভোকেট অন রেকর্ড ইস্যু করে, সেটা আমরা পেতে আমাদের কাপল অফ আওয়ার্স লেগে গেছিল। তো আমরা আসলে ব্যাপারটা বুঝতে পেরে তারপরে আমরা আসলে বোর্ড মিটিংটা করতে চেয়েছি, কিপিং ফুল অনার অ্যান্ড রেসপেক্ট টু দ্য অনারেবল। পবিত্র রমজানকে সামনে রেখে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে দেশের শীর্ষস্থানীয় নিত্যপণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত বৈঠকে গভর্নর ব্যবসায়ীদের জানান, যে কোনো মূল্যে দেশের মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমিয়ে আনতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, গত বছরের মতো এবার রমজানে নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কাছে আমদানি প্রক্রিয়ায় জটিলতা দূর করতে সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে বাজারে ডলারের সংকট না থাকায় পণ্য আমদানিতে বড় কোনো সমস্যা হচ্ছে না। দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন সিইও ও এমডি হচ্ছেন রুহুল কুদ্দুস খান। তিনি আগামী 1 নভেম্বর এই দায়িত্ব গ্রহণ করবেন। রুহুল কুদ্দুস 1996 সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামে ট্রেনি হিসেবে যোগ দেন। 29 বছরের কর্মজীবনে বাংলাদেশ ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। সাপ্লাই চেইনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভবিষ্যৎ উপযোগী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ইউনিলিভার পিটিএবি ক্লাস্টার প্রধান সাজিয়া সাইয়েদ আশা প্রকাশ করেছেন, রুহুল কুদ্দুস ইউনিলিভার বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। হানিয়া আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন। সেখানে হানিয়া সানসিল্কের সঙ্গে নিজের অভিজ্ঞতা অনুপ্রেরণার গল্প শোনান। সফর শেষে হানিয়া আমির বাংলাদেশ ত্যাগ করলেও তার সফরের স্মৃতি প্রভাব এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়ে গেছে। এশিয়া কাপে সুপার 4-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। হার দিয়ে সুপার 4 শুরু করা পাকিস্তান ও শ্রীলঙ্কা চাইবে ঘুরে দাঁড়াতে। শিরোপার রেসে থাকতে জয় প্রয়োজন দু দলেরই। হিসাব থাকবে রান রেটেরও। এশিয়া কাপের সুপার 4, যেখানে প্রতিটি ম্যাচেই আলাদা উত্তেজনা ও উন্মাদনার ছোঁয়া। এশিয়ার সেরা 4 দলের লড়াইটা বেশ উপভোগ্যই বটে। সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান শ্রীলঙ্কা। টানা 3 ম্যাচে দারুণ জয় পেয়ে এশিয়া কাপের সুপার 4-এ উঠেছিল শ্রীলঙ্কা। তবে সুপার 4-এর প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের কাছে হার মানতে হয় আসালঙ্কার দলকে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। It's a must win game for us. It's all important. আমাদের জন্য মাস্ট উইন গেম। গত ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছি আমরা সামনে এগিয়ে যেতে চাই। 2টা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচ ঘিরে আমরা এখনো সবচেয়ে বেশি মনোযোগী। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। পাকিস্তানের সুপার 4 যাত্রাও হয়েছে ভারতের কাছে হার দিয়ে। তাই আঘা সালমানদের জন্য একই সমীকরণ, টিকে থাকতে প্রয়োজন জয়। তাই পাওয়ার প্লেতে ভালো করার দিকে নজর পাকিস্তানের। গত কয়েকটা ম্যাচে আমরা শুরুতেই উইকেট হারাচ্ছি, এটা বড় সমস্যা। ভারতের বিরুদ্ধে প্রথম 10 ওভারে 90-এর বেশি তুলেছিলাম। মাঝের ওভারে ভেঙে পড়েছি, তবে এবার সেটা ঠিক করার চেষ্টা করব। পাওয়ার প্লেতে উইকেট হারাতে চাই না।
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ট্রাম্প কার্ড হতে পারে পাতুম নিশাঙ্কা কুশল মেন্ডিসের জুটি। এশিয়া কাপে দারুণ ফর্মে আছেন এই দুই ওপেনার। অপরদিকে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান পাল্টে দিতে পারেন হিসাব নিকাশ। তার পাশাপাশি ফাহিম আশরাফ হতে পারেন এক্স ফ্যাক্টর। এই ম্যাচে জয় পরাজয়ের সাথে থাকবে রান রেটের হিসাবও, কেননা ফাইনালে ওঠার পথে বড় নিয়ামক হতে পারে রান রেট। টি-20 পরিসংখ্যানে 23 ম্যাচে 13 জয় নিয়ে এগিয়ে পাকিস্তান। তবে সবশেষ 5 ম্যাচে শেষ হাসিটা লঙ্কানদের। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।